রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় দুর্ঘটনা। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। ইন্দিরা বলতে লাগলো, লক্ষ্মী বিধবা হলো। বাঙালি ঘরের শাশুড়িরা ছেলের শোকে যেভাবে চিৎকার করে কাঁদেন, সত্যেনের মাও তেমনি করে কাঁদতে লাগলেন। তেমনি করেই গালমন্দ দিতে লাগলেন অলক্ষণা ছেলের বউকে। বিয়ের 1 বছরের মধ্যে যে রাক্ষসী জলজ্যান্ত স্বামীকে এমন করে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, তার সাজানো সংসারে এমনভাবে আগুন ধরিয়ে সব পুড়িয়ে শেষ করে দিতে পারে, তাকে তিনি যে এক বিন্দুও ক্ষমা করতে পারেন না, এর মধ্যে অসঙ্গত বা অস্বাভাবিক কিছুই নেই। গালাগালি সহ্য করেও লক্ষ্মী পড়ে রইল ভিটে আঁকড়ে ধরেই। দুর্ভাগ্যের বোঝা মাথায় বয়ে বাপের বাড়িতে ফিরে যাওয়ার প্রবৃত্তি সে বোধ করলে না। দিন কয়েক কেন, মাস কয়েক কাটলো একটা বিরাট শোকোচ্ছ্বাসের খণ্ড প্রলয়ের মধ্যে। কোনো ক্ষতি কারোর অপূর্ণ থাকে না, এও রইল না। এদিকে সংসারের অবস্থা ক্রমেই অচল হয়ে আসবার উপক্রম করছে। ব্যাংকে পুঁজি যা ছিল, সত্যেনের চিকিৎসাতেই তা শেষ হয়েছে। ঋণের বোঝাও ভারী হয়ে উঠেছে, নেহাত কম নয়। শ্বশুর যা পেনশন পান তা নামে মাত্র, ডাইনে আনতে বায় কুলোয় না। দেনার কিস্তি শোধ না করলে শেষ সম্বল বাড়িখানাও চলে যায়। আর বাড়ি বাঁচাতে গেলে মাসের 10 দিন পরে উপোস দিতে হয় গোষ্ঠী শুদ্ধ সকলকে। লক্ষ্মীর আইএ পাশ করা বিদ্যাটা কাজে লাগলো এতদিনে। পাড়ায় একটা স্কুলে ছোট মতন একটুখানি চাকরি সে জোগাড় করে নিলে। কাদায় আটকে বসা পারিবারিক চাকাটা নড়ে উঠল, চলতে শুরু করলো একটু একটু করে। সংসারে অলক্ষণা বিধবা বউয়ের প্রতি গালি বর্ষণটা কমে এলো, তার মূল্য বাড়ল, এমনকি খানিকটা আদরও জুটল বলা যায়। কোনো দিন স্কুল থেকে ফিরে এসে দেখতো বুড়ি শাশুড়ি উনুনের আঁচে বসে তার জন্য খাবার তৈরি করছেন। দিন কাটছিল, হয়তো এমনই করেই কেটে যেত। লক্ষ্মী ভুলে যেত নিজেকে, শ্বশুর শাশুড়ি ভুলে যেতেন সংসার থেকে সত্যেনের ক্ষত চিহ্নটাকেও। তারপরে দূর ভবিষ্যতে হয়তো এও দেখা যেত যে একরকম করে নিজের মধ্যেই লক্ষ্মী সুখী হয়ে উঠেছে। জীবনের ধর্মই মানিয়ে চলা, স্বীকার করে নেওয়া। লক্ষ্মীর বেলাতেও তার ব্যতিক্রম হতো না। কিন্তু যা হতো না তা হলো না। এলো রাহু। কর্তব্যপরায়ণ ডাক্তার বিভাস সত্যেনের মৃত্যুর পরেও এ বাড়িতে তার কর্তব্যকে ভুলতে পারল না। সত্যেনের জন্য আর ফলের ঝুড়ির দরকার নেই, কিন্তু শাশুড়ির জন্যে আছে। বুড়ো বয়সে মিষ্টি খাবার লোভ হয় মানুষের। বিভাস বাক্স বোঝাই করে ভালো ভালো সন্দেশ আমদানি করতে লাগলো। বিজয়ার দিনে অকারণে 10 টাকার নোট দিয়ে শ্বশুরকে প্রণাম করে গেল। তিনি আপত্তি করলে বিভাস ম্লান মুখে বললে, আমাকে এমন করে দেখছেন কেন? সত্যিন আমার বন্ধু ছিল, তার শূন্য জায়গাতে আমার কি এতটুকু দাবি নেই? বেশ গুছিয়ে কথা বলতে পারে বিভাস। শ্বশুরের চোখে জল এলো। তিনি বললেন, না বাবা, একজন গেছে, তার জায়গায় তোমাকে পেয়েছি খানিকটা অন্তত। তোমাকে কি পর ভাবতে পারি কখনো? কিন্তু সত্যেনের সব শূন্য স্থানেই বিভাস নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে লাগলো, এমনকি লক্ষ্মীর ক্ষেত্রেও। শ্বশুর শাশুড়ি কিছু বুঝতে পারছিলেন কিনা তা কে জানে। যদিও বুঝে থাকেন, তাহলেও বোধহয় তখন তাদের করবার কিছু ছিল না। দারিদ্র আনে অপরিহার্য ক্ষুদ্রতাকে বহন করে, আনে লোভ। আরও বিশেষ করে সে দারিদ্র যখন অসহায়, নতুন আশ্বাস আর নতুন উৎসাহে বুক বেঁধে চলবার ক্ষমতা যার নেই। সে চোখ বুঝেই কোনো একটা অবলম্বনকে আশ্রয় করতে চায়। সেটা দড়ি কিংবা সাপ, একটা কিছু হলেই হলো। সাময়িক আশ্বাসটাই তার পক্ষে বড় কথা। লক্ষ্মী তখন শোনেনি, পরে জেনেছিল বিভার শ্বশুরকে নাকি 300 টাকা ধার দিয়েছে এবং সে টাকা ফেরত পাবার জন্যে
তার কিছুমাত্র তাগিদও নেই? এমন হয়তো হতে পারে যে সে এই পরিবারটির উপরে বিভাসের খানিকটা মায়া বসে গিয়েছিল, কিন্তু দিনের পর দিন তা থেকে প্রত্যক্ষ হয়ে উঠেছিল তার লক্ষ্মীর প্রতি লোভ, একটা অপরিসীম লোলুপতা। আচমকা ঘরে ঢুকে বলে বসতো, বৌদি অমন করে বসে আছেন কেন, আসুন না একটু গল্প করি। খানিকটা পরিমাণে স্বীকার না করেও উপায় ছিল না বিভাসকে। সে এখন এ বাড়িতে ছোট ছেলের মর্যাদা লাভ করেছে, লক্ষ্মীর পরম স্নেহভাজন দেবর, এবং দেবর হিসাবে খানিকটা বাড়াবাড়ির প্রশ্রয় সে নিশ্চয়ই পেতে পারে। এ সম্পর্কে কোনো অনুযোগ জানাতে গেলে খানিকটা গালমন্দই লাভ হবে। সেদিন রবিবারের ছুটি, শ্বশুর শাশুড়ি গেছেন গঙ্গা স্নান করতে। ছোট ছেলে মেয়েরা বাইরের ফুটপাতে দাঁড়িয়ে পাশের বাড়িতে ভালুক নাচ দেখছিল। আর স্নান শেষ করে এসে দোতলায় আয়নার সামনে চুল মাজছিল লক্ষ্মী। এমন সময় আয়নায় ছায়া পড়ল। চোরের মতো নিঃশব্দ পায়ে বিভাস ঘরে চলে এসেছে। বললে, বৌদি। রাগে লক্ষ্মীর চোখ মুখ রাঙা হয়ে গেল। আপনি এমনভাবে আমার ঘরে এলেন কেন? কেন আসতে নেই? বিভাস বেশ আরাম করে লক্ষ্মীর খাটের ওপর জাঁকিয়ে বসল। সত্যি যতদিন যাচ্ছে বৌদির রূপ তত বেশি খুলছে, যেন তপকৃষা পার্বতী। অসহ্য ক্রোধে লক্ষ্মী বললে, আপনার স্তুতি আমার দরকার নেই। এমন সময় আপনি আমার ঘরে আসবেন না। পাড়ার লোক দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? বিভাসের মুখে শয়তানের হাসি দুলে উঠল। কি ভাববে বলো না লক্ষ্মীটি? সত্যি লক্ষ্মী নামটা তোমার সার্থক। লক্ষ্মী দাঁড়িয়ে কাঁপতে লাগলো, জবাব দিল না। সত্যেনের জায়গা এ বাড়িতে আমি পেয়েছি, তাই লক্ষ্মীকেই বা পাবো না কেন? বলতে বলতে বিভাস উঠে দাঁড়ালো। তারপর আলগা একটা টান দিয়ে লক্ষ্মীকে একেবারে বুকের ওপর নিয়ে এলো। মুহূর্তের মধ্যে লক্ষ্মীর সমস্ত শরীরটা আড়ষ্ট হয়ে গেল। মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। পলকের জন্য মনে হলো সে যেন মরে গেছে, কিন্তু মুহূর্তের জন্যই। পরক্ষণেই একটা প্রবল ধাক্কায় বিভাস ছিটকে দেয়ালের দিকে চলে গেল। সশব্দে ঠুকে গেল তার মাথাটা। বিমূঢ় হয়ে বিভাস তাকিয়ে রইল খানিকক্ষণ। বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো তার। চাপা কঠিন গলায় জবাব দিল, বেশ। সেই যে বিভাস লক্ষ্মীর ঘর ছেড়ে বেরিয়ে গেল, 1 মাসের মধ্যে এ বাড়িতে আর পা দিল না। আর লজ্জায় অপমানে বিছানায় লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো লক্ষ্মী। এ কথা কাউকে বলবার নয়, কেউ বিশ্বাস করবে না, বরং বৈধর্বের অপরাধে কলঙ্কের সমস্ত বোঝাটা তারই ঘাড়ের ওপর চেপে বসবে। কিন্তু বিভাসেরও দিন আসছিল, এলো যথাসময়। পাড়ায় ভয়ঙ্কর হাম হচ্ছে, বাড়িতে ছেলেপিলের হয়েছে, লক্ষ্মীরও হলো। যেমন তীব্র জ্বর তেমনি তীব্র যন্ত্রণা। 3টি দিন সে চোখ মেলেও তাকাতে পারল না, দেখতে পেল না তার চারিদিকে কি ঘটছে বা না ঘটছে। সেই সময় নিরুপায় শ্বশুর বিভাসকে ডেকে নিয়ে এলেন। নতুন ডাক্তার, কর্তব্য পরায়ণ। সে ভালো ওষুধই এনে দিল, প্রেসক্রিপশন করে নয়, নিজের হাতেই ওষুধ নিয়ে এলো। বললে এইটি মুখে মাখিয়ে দেবেন, হামগুলো তাড়াতাড়ি উঠে যাবে, কোনো স্পটও থাকবে না। মুখে ওষুধের তুলি পড়তেই আচ্ছন্ন অচেতন লক্ষ্মী অসহ্য যন্ত্রণায় উঠে বসল। সমস্ত মুখে কে যে খানিকটা তরল আগুন বুলিয়ে দিয়েছে। আঙুল লাগাতে সঙ্গে সঙ্গে পোড়া চামড়া উঠে আসতে লাগলো। বেরিয়ে পড়ল লাল টকটকে দগদগে ঘা। চিরদিনের মতো বীভৎস ভয়ঙ্কর হয়ে গেল লক্ষ্মী। স্টিমারের বাঁশি হঠাৎ উচ্চকিত হয়ে উঠল। সামনে একটা বন্দরের ওপরে সার্চ লাইটের দীপ্তি পড়েছে। ইন্দিরা উঠে দাঁড়ালো, বললে, এই স্টেশনে আমি নামবো। ধন্যবাদ, অনেক আনন্দ পাওয়া গেল আপনাদের সঙ্গে আলাপ করে। ইলা ব্যাকুল হয়ে বললে, দাঁড়ান দাঁড়ান, ঘাটে লাগতে তো আরো কয়েক মিনিট দেরি আছে। তারপর কি হলো বলুন। সুটকেসটা তুলে নিয়ে ইন্দিরা হাসলো। কি আর হবে, বিভাসের নামে কেস করা যেত, কিন্তু প্রমাণ তো করা চাই। ওষুধের শিশিটা যে সেই এনে দিয়েছিল কি করে বলা যাবে।
তাছাড়া শ্বশুর শাশুড়িও কি চাইতেন ঘরের কেলেঙ্কারি নিয়ে খবরের কাগজে টানাটানি হয়? তাদের না ছিল টাকা, না ছিল সহায়। নিচে খালাসিদের চিৎকার, হাফিজ হাফিজ। স্টিমার ঘাটে ভিড়ছে, শোনা যাচ্ছে মানুষের কোলাহল। ইন্দিরা বললে, আচ্ছা, নমস্কার। নমস্কার। দোতলার সিঁড়ির মুখে কি ভেবে আবার থেমে দাঁড়ালো ইন্দিরা। মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ, আর একটা কথা। লক্ষ্মী শেষে খবর পেয়েছে বিভাসের সম্প্রতি বিয়ে হয়েছে, বেশ সুন্দর একটি মিষ্টি মেয়ের সঙ্গে, এই আপনার মতোই অনেকটা। সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল ইন্দিরা। বিভাস কাষ্ঠ হাসি হাসল। দেখছো ইলু, কি চমৎকার একটা গল্প বানিয়ে। কিন্তু ইলা জবাব দিল না। দু চোখে তীক্ষ্ণ অবিশ্বাসে আগুন ছড়িয়ে কেবিনে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কাতর বিভাস ডাকতে লাগলো, ইলা শোনো শোনো। স্টিমার থেকে নেমে ইন্দিরা হেঁটে চলেছে পথ দিয়ে। সত্যি বানিয়ে বলা গল্প। নিজের সব ভেঙে গেছে বলেই যা কিছু সুন্দর দেখতে পায় তাকেই কি তার ভাঙতে ভালো লাগে? তার মুখখানা পুড়ে গিয়েছিল কোনো ডাক্তারের অ্যাসিডে নয়, নিছক একটা স্টোভ দুর্ঘটনাতেই। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।